খ্যাপামি খ্যামাতি খ্যাপামি খ্যাপামি কি উচ্চারণ না দেখেছিস? কবে 75 আর এই কত সাল বাবা? হ্যাঁ, গল্পের নাম দাশুর খ্যাপামি। স্কুলের ছুটির দিন, স্কুলে পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে, তাতে ছেলেরা মিলে অভিনয় করবে। দাশুর ভারী ইচ্ছে ছিল সে ও একটা কিছু অভিনয় করে, ওকে একে দিয়ে সে অনেক সুপারিশও করেছিল, কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না। সে তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল তাতে দাশু সেনাপতি সেজেছিল, সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল। যখন ত্রিচুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান করে বলল, সাহস থাকলে তবে খোল তরোয়াল। দাশু তখন তবে আয় সম্মুখে সমরে বলে তখনই তরোয়াল খুলিবার কথা, কিন্তু দাশুটা আনাড়ির মতো টানাটানি করতে গিয়ে তরোয়াল তো খুলতেই পারল না। মাঝ থেকে থাবড়ে গিয়ে কথাগুলো বলতে ভুলে গেল। তাই দেখে গুপ্তচর আবার খোল তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল। দাশুটা এমনি বোকা, সে এমনি দাঁড়া দেখছিস না, বকলস আর বকলেস আটকে দিয়েছে বলে তাই দেখে গুপ্তচর আবার খোল বকলস দাঁড়াবার আবার বলছে, তাই দেখে গুপ্তচর আবার খোল তরোয়াল বলে হুঙ্কার দিয়ে উঠল। দাশুটা অমনি বোকা, সে অমনি দাঁড়াও দেখছিস না, বকলেস আটকে গেছে বলে চেঁচিয়ে তাকে এক ধমক দিয়ে উঠল। ভাগ্যিস আমি তাড়াতাড়ি তরোয়াল খুলে দিলাম, তা না হলে ওইখানেই অভিনয় বন্ধ হয়ে যেত। তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞেস করলেন, কি বা চাও পুরস্কার করো সেনাপতি, তখন দাশুর বলবার কথা কি ছিল মৃত্যুকাল তাকে থাকে যেন রাজপথের মতি, কিন্তু দাশুটা তা না বলে তার পরের আর একটা লাইন আরম্ভ করিয়েই হঠাৎ জিভ কেটে ওই যা ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো। তাই এবার তার নাম তাতে আমরা জোর করে বলে উঠলাম না, সে কিছুতেই হবে না। বিশু বলল, দাশু অ্যাক্টিং করবি? তাহলে চিত্তির ঠ্যাপা বলল, তার চাইতে ভোজু মালিকের ডেকে আনলেই হয়। দাশু বেচারা প্রথমে খুব মিনতি করলো, তারপর চোটে উঠলো, তারপর কেমন মুসড়ে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল। সে কয়েকদিন আমাদের তালিম চলছিল। দাশু রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনতো। ছুটির কয়েকদিন আগে থেকে দেখি ফোর্থ ক্লাসের ছোট গনসার সঙ্গে দাশু ভারী ভাব হয়ে গেছে। গনসা ছেলে মানুষ, কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারত, তাই তাকে দেবদূতের পাঠ দেওয়া হয়েছে। দাশু রোজ তাকে নানান রকম খাবার এনে খাওয়ায়, রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয়, আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে। হঠাৎ গনসার উপর দাশুর এতখানি টান হবার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না। কেবল দেখতে পেলাম গনসাটা খেলনা আর খাবার পেয়ে ভুলে দাশুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগলো।
ছুটির দিন আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। 2:30 বাজতে না বাজতেই দেখা গেল দাশু ভাইয়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে। আমরা জিজ্ঞাসা করলাম, কিরে তুই এখানে কি করছিস? দাশু বলল, বাহ, পোশাক পরবো না? আমি বললাম, পোশাক পরবি কিরে, তুই তো আর তুই তো আর অ্যাক্টিং করবি না? দাশু বলল, বাহ, খুব তো বড় খবর রাখিস। আজকে দেবদূত সাজবে কে জানো? শুনে হঠাৎ আমাদের মনে কেমন একটা খটকা লাগলো। আমি বললাম, কেন, গনসার কি হলো? দাশু বলল, কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পাবে। তখন চেয়ে দেখি সবাই এসেছে, কেবল গনসাই আসেনি। অমনি রামপদ, বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খোঁজে। সারা স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পিছনে হতভাগ্যকে খুঁজে পাওয়া গেল। সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে অকপর চটপট করে গ্রেফতার করে টেনে নিয়ে চললাম। আবার একটু সারা স্কুলেই খুঁজে শেষটা টিফিন ঘরের পিছনে হতভাগাকে খুঁজে পাওয়া গেল। সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে চটপট গ্রেফতার করে টেনে নিয়ে চললাম। গনসা কাঁদতে লাগলো, না, আমি কখনো একটিও অ্যাক্টিংও করবো না, তাহলে দাশুদা আমায় ফুটবল দেবে না। আমরা তবু তাকে হিসড়ে টেনে নিয়ে যাচ্ছি। এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত। তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে থমকে, বাবা বলা কি, সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম। গনসা কাঁদতে লাগলো, না, আমি কখনো অ্যাক্টিং করব না, তাহলে দাশুদা আমায় ফুটবল দেবে না। আমরা তবু তাকে হিজড়ে টেনে নিয়ে যাচ্ছি। এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত। তিনি আমাদের দেখে ভয়ঙ্কর চোখ লাল করে থমকে দিয়ে উঠলেন। তিনি 3টে ভারী ছেলে মিলে ওই কচি ছেলেটার পিছনে লাগছিস, তোদের লজ্জা করে না? তবু বলেই আমাকে বিশুকে একটি চড় মেরে আর রামপ্রসাদের কান মলে দিয়ে হনন করে চলে গেলেন। এই সুযোগে হাতছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল। আমরা অপমানটা হজম করে ফিরে এলাম। এসে দেখি দাশুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে। রাখাল বলছে, তোকে আজ কিছুতেই দেবদূত সাজতে দেওয়া হবে না। দাশু বলছে, বেশ তো, তাহলে আর কেউ দেবদূত সাজুক, আমিও রাজা কিংবা মন্ত্রী সাজি। 5-6টা পাঠ আমার মুখস্থ হয়ে আছে। এমন সময় আমরা এসে খবর দিলাম। সে যে গণেশকে কিছুতেই রাজি কখনো গেল না। গনসাকে কিছুতেই রাজি করানো গেল না। তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাশুকে আর ঘাটিয়ে দরকার নেই, তাকেই দেবদূত সাজতে দেওয়া হোক। শুনে দাশু খুব খুশি হলো আর আমাদের সাজিয়ে রাখলো যে আবার যদি তোরা কেউ গোলমাল, হ্যাঁ, আমাদের ফাঁসিয়ে রাখলো যে আবার যদি তোরা কেউ গোলমাল করিস তাহলে কিন্তু গতবারের মতন সব বন্ডল করে দেব। তারপর অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাশু বিশেষ কিছু গোলমাল করেনি, খালি
স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল, কিন্তু দ্বিতীয় দৃশ্য এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো। এক জায়গায় তার খালি বলবার কথা, দেবতার বিমুখ হলেও মানুষ কি পারে, কিন্তু সে এই কথাটুকুর আগেই কোত্থেকে আর 4-5 লাইন জুড়ে দিল। আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম, কিন্তু দাশু বলল, তোমরা এ লম্বা বক্তৃতা করো, সে বেলায় দোষ হয় না। আমি দুটো কথা বেশি বললেই যত দোষ, এও সহ্য করা যেত, কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা নয়, তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ ধরে বসলো। আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্য দেবদূত আসতেই পারে না, কারণ তার আগেই দৃশ্যেই আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন। শেষ দৃশ্যে আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছেন। দাশু অগত্যায় তার জেদ ছাড়ল বটে, কিন্তু বেশ বোঝা গেল যে মনে মনে একটু খুশি হয়নি। শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সবাই হাজির হলেন। এ কথা সে কথা পর তিনি রাজাকে সংবাদ দিলেন। বারবার মহারাজের আশিস করিয়া দেবদূত গেল চলির স্বর্গ অভিমুখে। বলতে বলতেই হঠাৎ কোত্থেকে আবার এসেছে ফিরিয়া বলে একগাল হাসতে হাসতে দাশু একবারে সামনে এসে উপস্থিত। হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতা খেয়েই হারিয়ে ফেলল। আমরাও সকলে কি রকম যেন ঘাবড়িয়ে গেলাম। অভিনয় হঠাৎ বন্ধ হবার জোগাড় হয়ে গেল। তাই দেখে দাশু সর্দারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলিতেছিলে। তাতে মন্ত্রী আর কেমন ঘাবড়িয়ে গেল। রাখাল প্রতিহারী সেজেছিল দাশুকে কি যেন বলবার জন্য। যেই একটু এগিয়ে গেছে অমনি দাশু চেয়েছিল জোর করে ঠেকাতে আমাদের সেই হতভাগা বলে এক চাটি মেরে তার মাথায় পাগড়ি ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা, এ রাজ্যের নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা ইত্যাদি নিজেই গড় করে বলে গিয়ে তা যাও সবে নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলাম। ওদিকে ঢং করে ঘন্টার বেজে উঠল, আর ঝুপ করে পর্দাও নেমে গেল। আমরা সব রেগে মেগে লাল হয়ে দাশুকে তেড়ে ধরে বললাম, হতভাগা, দেখ দেখি সব মাটি করলি, অর্ধেক কথাই বলা হলো না। দাশু বলল, না বা তোমরা কেউ কিছু বলছো না দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেইগুলোই বলে দিলাম, তা না হলে তো আরো সব মাটি হয়ে যেত। আমি বললাম, তুমি কেন মাঝখানে এসে গোল ধাঁধিয়ে দিলে? তাই তো সব ভুলিয়ে গেল। দাশু বলল, রাখাল, কেন বলছিস যে আমার জোর করে আটকে রাখবে? তাছাড়া তোমরা কেন আমার গোড়া থেকে নিতে চাইছিলে না, আর ঠাট্টা করছিলে? আর রামপদ কেন বারবার আমার দিকে কটমট করে তাকাচ্ছিল? রামপদ বলল, ওকে ধরে যা 2-4 লাগিয়ে দে। দাশু বলল, লাগাও না, দেখবে আমি এখনই চেঁচিয়ে সকলকে হাজির করি কিনা।